জিতেও হেরে গেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের পলিটিক্যাল কেরিয়ার। আমি জানি না সেনা প্রধানের এই বক্তব্যের পর ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূসের সরকারের উপর কতটুকু প্রভাব প্রতিক্রিয়া তৈরি হবে। একদিকে যমুনা উত্তাল, রাতভর ইশরাকের সমর্থকরা সেখানে আন্দোলন করছেন, অপরদিকে সেনা প্রধান শেখ হাসিনার নামে করা মামলা উইথড্র করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। ঘটনাটা টাঙ্গাইলের এবং সেই ঘটনাটা টাটকা খবর। একটু আগেই বিডি নিউজ 24 এই খবরটা নিশ্চিত করেছে। তারা যে খবরটা দিচ্ছে সেটা হচ্ছে টাঙ্গাইলে শেখ হাসিনার নামে করা মামলা প্রত্যাহার করা হয়েছে। আদালতে প্রত্যাহার করেছেন বাদী নিজেই। নতুন খবর হচ্ছে অস্ট্রেলিয়ান 43 জন সেনেটর এবং এমপি তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে তারা চিঠি দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে অস্ট্রেলিয়ার 43 জন সিনেটর এবং এমপি তারা মিলে চিঠি পাঠিয়েছেন এবং চিঠিতে তারা বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তারা উল্লেখ করেছেন সেটি হচ্ছে বাংলাদেশের যে গণতন্ত্র রয়েছে সেই গণতন্ত্র পুনরুদ্ধার, সর্বদলীয় নির্বাচন। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর, মার্কিন সেনারা কক্সবাজারে ঢুকে পড়েছে প্রশিক্ষণের নামে। এই যে মার্কিন সেনারা কক্সবাজারে চলে আসবে, এই খবর কিন্তু আগে জানা যায়নি বা কোনো ঘোষণাও নেই। ৩২০০ মার্কিন সেনা এখন বাংলাদেশে। তারা কোথায় অবস্থান করছে? তারা কক্সবাজার, টেকনাফ, সাজেক পাহাড়ি অঞ্চলগুলোতে তারা অবস্থান করছে। এই তথ্যটাতে আমাদেরকে জানাচ্ছে সাজেক, কক্সবাজার, সেন্ট মার্টিন, সাজেক এই অঞ্চল জুড়ে এখন ৩২০০ মার্কিন সেনা। তারা সরকারের ৩ জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে এবং তারা বলেছে পদত্যাগে বাধ্য করা হবে। হোসেন ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পদত্যাগ না করছেন, বিশেষ করে আসিফ মাহমুদ যতক্ষণ পদত্যাগ না করছেন, তারা এই আন্দোলনটা শুরু হয়েছে, তারা যে যমুনার সামনে অবস্থান নিয়েছেন সেই আন্দোলন থেকে তারা সরে যাবে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। তার দল বিএনপি শেষ করে দিচ্ছে। ইঞ্জিনিয়ার ইশরাকের রাজনৈতিক ক্যারিয়ারে একটা কালিমা লেপন হচ্ছে। দর্শক, মেয়র হওয়ার জন্য একটা অবৈধ বা বিতর্কিত নির্বাচনের ফলাফল এর উপর ভিত্তি করে বিতর্কিত পদ্ধতিতে দলীয় প্রভাব খাটিয়ে আদালতের মাধ্যমে নির্বাচন কমিশনকে ম্যানেজ করে রায় নিয়ে গেজেট প্রকাশ করিয়ে মেয়রের শপথ নেয়ার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক যে কাণ্ড ঘটালেন, জনগণকে জিম্মি করে যে আন্দোলন করলেন কয়েকভাবে, একদিকে আন্দোলন করে আর একদিকে কোর্টেও লড়ে। যে কোনো একটা করতে হয়, কিন্তু দুইটিই করছে। যা করছেন অনেকটা নির্লজ্জের মতো। কারণ এই নির্বাচন এটা হাসিনা নির্বাচন, তাও আবার মেয়াদ শেষ। ভাই, যদি মেয়াদ শেষ না হয়, যে এখনো 5 বছর 4 বছর আছে, একটা বিষয় হয় যে মেয়াদ শেষ, আপনি মেয়াদ শেষ হওয়ার পর আপনি শপথ নিতে চান, মানে মিনিমাম লজ্জা শরম তো থাকা দরকার। এটা ইঞ্জিনিয়ার ইশরাকের পলিটিক্যাল ক্যারিয়ারে একটা কালিমা। শুধু এটা না, আরো বড় ঘটনা ঘটেছে। আপনারা জানেন সর্বশেষ খবর, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই, এটা বলছে বিএনপির আইনজীবীরা। আর রিটের নিষ্পত্তি, আমি খবরটা আগে আপনাদেরকে জানাই। বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছে, মানে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট। মানে এটার উপর ভিত্তি করেই যেহেতু রিট খারিজ, বিএনপির আইনজীবীরা বলছে শপথ পড়িয়ে দেওয়া হোক। কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাকরা কিন্তু জানেন যে এত সহজ নয় শপথ। এ কারণে তারা কিন্তু আন্দোলন থেকে পিছু হচ্ছে না। কাকরাইলে মৎস্য ভবন এলাকায় যমুনার দিকে যাওয়ার চেষ্টা এটা অব্যাহত আছে। আমি আগেই বলেছি, যেটা ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ পড়ানো না পড়ানো এটা একটা বিষয়, এটা তো আছে। একই সাথে এই আন্দোলন বিএনপি ডক্টর ইউনূস পতন আন্দোলনের রূপ দিতে চায়, সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে চায়। বিএনপি এমনিতেই পারে না আন্দোলনের জোয়ার তুলতে, তো যেতটুকু পেরেছে। এখন এই রিট খারিজ হয়েছে, তাতে কিন্তু ইশরাকরাও আশ্বস্ত নয় যে রিট খারিজ হয়েছে মানে আমি নিশ্চিত মেয়র হয়ে গেছি। যদিও বিএনপি আইনজীবীরা বলছে কোনো বাধা নেই, কিন্তু বাধা আছে। যেমন রিটকারী আইনজীবীরা বলছে বা রিটকারী পক্ষ বলছে, এখানে একজন নাগরিক রিট করেছেন, তার পক্ষে এনসিপির আইনজীবীরা, সাবেক শিবির বর্তমান এনসিপির নেতা, তারা লড়েছেন। পরিচয় জানা দরকার। শপথ না পড়ানো রিট করেছেন একজন নাগরিক, আমি তার পরিচয় জানি না। তবে এটা যারা আইনি সেবা দিচ্ছেন, এটা যে কোনো দলের আইনজীবী দিতে পারেন। তবে যেহেতু এটা পলিটিক্যাল, এখানে পলিটিক্যাল ভাবেই দেখতে হবে। এই আইনজীবী তিনি সাবেক শিবির এবং বর্তমান এনসিপি নেতা, তিনি যেটা বলেছেন যে তারা আপিল করবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, রিট যে খারিজ করা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে, এবং তার বিশ্বাস যে রিট খারিজ হবে না, রিট গৃহীত হবে। এর মানে খেলা কিন্তু শেষ হয়নি। ইঞ্জিনিয়ার ইশরাক যে জিতে গিয়েছেন তা না, খেলা চলছে।
এবং এটা সাবজুডিস থাকা অবস্থায় যেহেতু খুব দ্রুত সময়ের মধ্যে রিট করবেন। দেখেন আজকে কাগজপত্র, বৃহস্পতিবার কাগজপত্র পেলে বৃহস্পতিবার রিট করার কথা বলছেন। যদি কাগজপত্র না পায় তাহলে রবিবার করবেন। আর এই অফ ডেতে শপথ না পড়ানোই হতে পারে, এর মানে যে এক ফাঁকে শপথ পড়াবে তাও কিন্তু না। আর আসিফ মাহমুদ সরকাররা শপথ পড়াতে চায় না, তো এখানে আইনের ফাঁক ফোকর তারা করবে, তারা খুব সহজেই ব্যাখ্যা নিবে যে না এখানে এটা সাবজুডিস, যেহেতু আপিলের অপশন আছে, এটা তো এখন চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। যদি শপথ পড়াতে হয় আদালতের নির্দেশনা অনুযায়ী তাহলে চূড়ান্ত নিষ্পত্তি হোক, তারপর যদি আপিল না করে তাহলে একটা ভিন্ন বিষয়। যেহেতু আপিল করবে তা আমাদের তো আপিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা ইঞ্জিনিয়ার ইশরাক কিন্তু জিতলেন না। আবার আরেকটা ঘটনা, যদি শেষ পর্যন্ত তিনি শপথ করতেও পারেন তাহলে দেখবেন যে এই বিতর্কিত পদ্ধতিতে শপথ পড়া, এখানে মবের মাধ্যমে এই রিট নিয়েও কিন্তু অনেক ঘটনা ঘটেছে। এই রিট গৃহীত হওয়ার কথা ছিল, সংক্ষিপ্ত অর্ডার গতকাল দেওয়ার কথা ছিল, কিন্তু বিএনপির আইনজীবীরা পাওয়ার দেখিয়েছে, ভয় দেখিয়েছে কোর্টকে যে কোর্ট বসতে দিবে না। তারা নাশকতা করেছে, তারা জুডিশিয়াল মব করেছে, কোর্টে মব করেছে। আপনি চিন্তা করেছেন? বিএনপি আইনজীবীরা হুমকি ধামকি দিয়ে তারা শেষ পর্যন্ত তাদের পক্ষে রিটের আদেশটা বা রিটটা খারিজ করাতে পেরেছে। কারণ এটা বাংলাদেশের বিচারাঙ্গনে একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। একদিকে আইন মন্ত্রণালয়ের মতামতের আগে গেজেট, আর একদিকে নির্বাচন কমিশন বিএনপির কথা মতো আপিল করে নাই, আবার আর্জি সংশোধন করেছে ইশরাকের অনুপস্থিতিতে, তাও 5 আগস্টের পরে। সব জায়গায় ভেজাল, তাও আবার মেয়াদ শেষ। তো এত ভেজালের মধ্য দিয়ে যদি 1 সপ্তাহের জন্য মেয়র পদে বসতে পারেন ইঞ্জিনিয়ার ইশরাক, এটা তার জীবনে একটা কলঙ্ক হয়ে থাকবে যে সেই বিতর্কিত পদ্ধতির মেয়র ইশরাক। 5 বছর পর তিনি মেয়র হয়েছেন সিস্টেম করে, আন্দোলন করে, মারামারি করে, নগর ভবন জিম্মি করে, আসিফকে ব্যাং ট্যাং বানিয়ে হুমকি দামকি দিয়ে। এটা ইশরাকের জন্য ভালো না। কারণ বিএনপি চেয়েছে ইশরাককে কেন্দ্র করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা বড় আন্দোলন গড়ে তুলি, কিন্তু বলির পাঠা হলেন তো ইশরাক তো বিতর্কিত হলো। এখন দেখেন ইশরাক যদি শেষ পর্যন্ত শপথ নিতেও পারেন, তারপরে কি হবে? তারপরেই দেখবেন যে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের চাপের ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করে দিল। তো শিডিউল ডিক্লেয়ার করলে ইশরাককে সাথে সাথে পদত্যাগ করে নির্বাচন করতে হবে। তাহলে ইশরাকের খায়েশ মেয়র হবে, সেটা কয়েক সেকেন্ডের জন্য, কয়েকদিনের জন্য, লাভটা হলো কি? এর মানে ইঞ্জিনিয়ার ইশরাক জিতলেন না, জিতেও হেরে গেলেন। মানে তিনি মেয়র পদে বসলেও বিতর্কিত সারা জীবনে, আর মেয়র পদে না বসলেও একটা পলিটিক্যাল পরাজয়। এত আন্দোলন করলেন, আদালতেও ইশরাকের লোকজন মব ক্রিয়েট করলো, বিএনপি সর্বশক্তি প্রয়োগ করলো, তারপর পালো না। এর মানে বিএনপি ধইছে। মানে এখানে এমন একটা বিষয় যে যেদিকেই যাক বিএনপি ইশরাকরা ধরা। মেয়র পদে বসতে পারলেও ধরা, না বসতে পারলেও একদিকে ব্যর্থতা। এনসিপি বলবে যে বিএনপি কিছুই পারে না, তাদের হুমকি দামকি কেউ গোনে না। বুঝতে পারছেন? এই সরকারের সাথে বিএনপি আর কোনোভাবে তুলে উঠতে পারছে না। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে ইশরাক হোসেনকে ডিএনসিসির মেয়র হিসেবে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর বাধা নেই। এটা আইনজীবীদের ব্যাখ্যা, কিন্তু রিটকারী আইনজীবীদের ব্যাখ্যা হচ্ছে শপথ পড়াতে বাধা আছে, কারণ তারা আপিল করবেন। তো সাবজুডিস অবস্থায় শপথ পড়ান কিভাবে? যদি আপিল বিভাগ রায় দেয় যে না শপথ পড়ানো যাবে না, এটা বেআইনি, আদালতের রায় সঠিক হয়নি, তখন ট্রাইব্যুনাল রায় সঠিক হয়নি, তখন কি বলবেন? এর মানে এটা সুযোগ নেই, এত সোজা না। সরকার এই ব্যাখ্যাই গ্রহণ করতে পারে। বৃহস্পতিবার 22 মে হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। ইশরাক হোসেনের পক্ষের ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, মাহবুবউদ্দিন খোকনরা বা তার লোকজন মব ক্রিয়েট করেছিল এর আগের দিন। এটা একটা আদালতে একটা ন্যাক্কারজনক অধ্যায় হয়ে থাকবে যে আদালতের ভিতরেও এই হাইকোর্টেও তারা মব করে। আর বিভিন্ন জায়গায় আপনারা তো দেখেছেন যে বিচারককে হুমকি ধামকি দেয় তাদের কথা অনুযায়ী জামিন না দিলে। আবার ওদিকে হাসিনার বিরুদ্ধে মামলা করে সেই মামলা প্রত্যাহার করে বিএনপি। বুঝতে পারছেন খেলা কোন জায়গায় চলছে? অতএব বিএনপির সামনে শান্তি নাই, অশান্তি, যা করে ধরা। এর আগে গতকাল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেন হাইকোর্ট।
মানে বিএনপির যত শক্তি আছে, বিএনপির যত পাওয়ার আছে, সব ব্যবহার করে এই ঘটনা ঘটালেন। তো এখানে শপথ নিলেও একটা কলঙ্ক হয়ে থাকবে, আর তারপরে আস্তে অন্য সরিয়ে দেবে, নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করে, আর শপথ না নিলে রাজনৈতিক পরাজয় যে বিএনপি ধরছে। কিভাবে বিএনপি ধরাটা গেল বুঝতে পারছেন? এতদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কথাগুলো বলে আসছিল, আজ সেই একই কথাগুলো বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রিয় সংস্থা, প্রিয় পশ্চিমা সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এতদিন ধরে দেশের অনেক বড় একটা জনসংখ্যা বলে আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আপনি মোটেই ভালো কাজ করেননি, আপনার এই সিদ্ধান্তটি সঠিক সিদ্ধান্ত নয়। তখন তিনি আমাদেরকে বোঝালেন যে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা খুবই জরুরি একটা কাজ এবং সঠিক কাজ। আর যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সঠিক হয়নি বলছে, তারা আওয়ামী লীগের দোসর। কিন্তু আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সঠিক হয়নি এবং এটা একটি খুবই রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ, এই কথাটা আমরা বলছি না, হিউম্যান রাইটস ওয়াচ বলছে। দর্শক, আস্তে আস্তে ধীরে ধীরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই নিজের জালে জড়িয়ে পড়ছেন। এতদিন ধরে ভারতীয়রা, আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং দেশের বুদ্ধিজীবী একটি মহল এই বিষয়টি নিয়ে বারবার দাবি তুলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই সরকারের একদমই উচিত হয়নি। কিন্তু এখন আমরা দেখছি পশ্চিমা দিক থেকেও এই একই মন্তব্য আসছে। অন্তর্বর্তী সরকারের সম্প্রতি আইন প্রণয়ন ও নীতিগত পদক্ষেপগুলো জনসাধারণের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকিতে ফেলেছে বলে দাবি করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। আর এই খবর প্রচার করছে বাংলাদেশের সমস্ত গণমাধ্যম। এখন এই বিষয়টা যদি আমরা বলি যে বর্তমান এই অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, যে আইনগুলো প্রণয়ন করছে, তাদের যে নীতি, সেগুলো দেশের মানুষের যে বাক স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা, সেগুলোকে ক্ষুণ্ণ করছে, সেই স্বাধীনতাকে ঝুঁকিতে ফেলছে, তাহলে আমাকে বা আপনাকে এখনই আওয়ামী লীগের দোসর বানিয়ে দেওয়া হবে। তাহলে এখন এই হিউম্যান রাইটসও রীতিমতো আওয়ামী লীগের দোসরে পরিণত হয়েছে। এখন পশ্চিমা বিশ্বে গিয়ে হিউম্যান রাইটসের ওয়াচ যে তাদের অফিস আছে, সেখানে গিয়ে একটু খোঁজ নেওয়া দরকার যে আওয়ামী লীগের থেকে এই হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি ঠিক কত টাকা খেয়েছে। কারণ তারা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির যে অভিমত, সেই অভিমতে তারা বলছে যে দেশটিতে বিচার ব্যবস্থার সংস্কার করার পরিবর্তে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের দমন করার নীতি গ্রহণ করছে কর্তৃপক্ষ। এই জিনিসটা যখন আমরা দাবি করছি যে আপনারা বিচার ব্যবস্থার সংস্কারের নামে বেছে বেছে নির্দোষ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদেরকে ধরে ধরে জেলে ভরছেন, এটা অন্যায়। এটা যখন আমরা বলছি, তখন শেখ হাসিনার আওয়ামী লীগের দোসর হয়ে যাচ্ছে। কিন্তু সেই একই জিনিসটা আজ হিউম্যান রাইটস বলছে। দর্শক, বুধবার গতকাল 21শে মে প্রকাশিত এক প্রতিবেদনে এই সমস্ত দাবি করেছে সংগঠনটি। প্রতিবেদনে আরও বলা হচ্ছে, দলটি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই সক্রিয় ছিল, আওয়ামী লীগের কথা বলা হচ্ছে। তাদের একটি বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে দলটির কোটি কোটি সমর্থকের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করা হচ্ছে না, ক্ষুণ্ণ করা হলো। এই একই অভিমত দেশের বুদ্ধিজীবী মহলের অনেক বড় একটা অংশ, এই একই অভিমত তাদের, যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে কার্যত এই দেশেরই কোটি কোটি মানুষের যে মৌলিক স্বাধীনতা, বাক স্বাধীনতা বা এই গণতন্ত্র তাদেরকে যে স্বাধীনতা দেয়, সেই স্বাধীনতা আপনি ক্ষুণ্ণ করছেন। কিন্তু আমাদেরকে তো দোসর বানিয়ে দেওয়া হয়েছে, তাই এই কথাগুলোর কোনো ভ্যালু ছিল না। কিন্তু আজ হিউম্যান রাইটস ওয়াচ বলছে, আওয়ামী লীগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক পদক্ষেপ হতাশাজনক উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সরকার থেকে জানানো হয়েছে।
কিন্তু এই বিচার প্রক্রিয়া কয়েক বছর ধরে চলতে থাকবে। এভাবে আসলে দলটি কার্যত নিষিদ্ধ করে দেওয়া হলে সেটি খুবই উদ্বেগজনক একটি বিষয়। এছাড়াও তারা বলছে যে আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অপরাধে যুক্ত ব্যক্তিদের বিচারের পক্ষে মত দিলেও দলের কার্যক্রম নিষিদ্ধে সমর্থন দেয় না HRW। তারা বলছে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা মানুষের মৌলিক স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। এর মাধ্যমে বিগত সরকারের ধাঁচে বিরোধীদের দমন নীতির চর্চা বহাল রাখা হচ্ছে। ভালো করে লক্ষ্য করুন এখানে তারা কি বলছে, যে তারা আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে যে সমস্ত নেতা মন্ত্রীরা বিভিন্ন অপকর্ম করেছে তাদের অপরাধ মানে সেই সমস্ত ব্যক্তিদের বিচারের পক্ষে হিউম্যান রাইটসের মত রয়েছে, কিন্তু তা বাদে দলের কার্যক্রম নিষিদ্ধ করাতে মোটেই সমর্থন নেই হিউম্যান রাইটস ওয়াচের। এবং তারা এও বলছে যে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা মানুষের মৌলিক স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। এখন এই বিষয়টা, এই কথাটা কে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বোঝাবে? তাকে যদি আমরা এই কথাগুলো বোঝাতে চাই, তাকে বা তার অনুসারীদের সামনে এই কথাটি রাখা হয়, তাহলে তারা হাজারটা যুক্তি, হাজারটা ব্যাখ্যা এর পিছনে লাগিয়ে দেবে, যার কোনো হাত পা মাথা মুন্ডু কিছুই নেই। বহু পুরনো ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নানা রকম গোঁজামিল তারা নিয়ে আসবে এই যুক্তিটাকে খণ্ডন করার জন্য। কিন্তু যে গোঁজামিলই নিয়ে আসা হোক না কেন, শেষমেশ যখন একটা এই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ সমাজের বাইরে গিয়ে সুষ্ঠু মস্তিষ্কে সুষ্ঠুভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় সেই দিক থেকে যদি দেখা হয়, তাহলে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি রাজনৈতিক দল সে যেই হোক না কেন, সে বলবে যে এরকম একটি পুরনো দলের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা মানুষের মৌলিক স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। সুতরাং আজ এই মুহূর্তে এটা প্রমাণিত, শুধু আমরা নই, পশ্চিমা বিশ্বও বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মোটেই এই সরকারের সঠিক কাজ হয়নি। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কার্যত ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে অ্যাকচুয়াল পিকচার, সেই পিকচারটা বাইরে নিয়ে এসেছে, অর্থাৎ তিনি এক্সপোজ হয়ে গিয়েছে। কারণ মানে হিউম্যান রাইটস ওয়াচ এই সংস্থার মতো সংস্থাটি যখন আজ ঠিক সেই আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, মানে আমি যদি এখানে হিউম্যান রাইটস ওয়াচ এটা বলেছে এই শব্দটি বা এই নামটি না যুক্ত করতাম, তাহলে আপনি চোখ বন্ধ করে ধরে নিতে পারতেন বা ধরে নিতেনই যে আওয়ামী লীগের কোনো নেতাই এটা বলেছে। কথাগুলো এতটাই আওয়ামী লীগ ঘেঁষা কথা। কিন্তু আওয়ামী লীগ ঘেঁষা শোনা হলেও বাস্তবসম্মতভাবে প্রত্যেকটি আপনার আন্তর্জাতিক মানদণ্ডে একেবারে 100-100 দাঁড়িয়ে যাবে। সুতরাং যতটা আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গিয়ে তাদের পথটা যতটা সুগম করতে চেয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, মনে হচ্ছে সেই পথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আরও বেশি কাঁটা বিছিয়ে দিয়েছে। এখন দেখা যাক সামনে এ নিয়ে আর কি আপডেট আসে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গভীর অন্ধকার যতটা নেমে আসে ততটাই আমি আলো খুঁজতে পছন্দ করি এবং আলোর দিকে এগিয়ে যাওয়াটাই আমার চরিত্রের বৈশিষ্ট্য। আজকে এরকম একটি গভীর অন্ধকার থেকে আলোর একটি সন্ধান আপনাদেরকে দিচ্ছি। প্রথমে আমি হেডলাইনটা শোনাচ্ছি। যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল ইহুদি জাদুঘরের বাহিরে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যা করা ঘটনা ঘটেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার 22শে মে বিবিসি রয়টার্স প্রতিবেদনে এই তথ্য জানা গিয়েছে। দেশটিতে আইন শৃঙ্খলা বাহিনীর 4 সিনিয়র কর্মকর্তা NBC নিউজকে জানিয়েছেন এক ব্যক্তি গুলি চালিয়েছেন। এতে এক নারী ও এক পুরুষ গুলিবিদ্ধ হয়। গুলি চালানো ব্যক্তি ফ্রি প্যালেস্টাইন বলে চিৎকার করছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে।
তবে গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে। জাতিসংঘের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এই হামলায় ইহুদি বিরোধী সন্ত্রাসবাদের নিকৃষ্ট ঘটনা হিসাবে উল্লেখ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ডেনি ড্যান্স বলেছেন, জাদুঘর যখন একটি অনুষ্ঠান আয়োজন করছিল তখন সেই গোলাগুলির ঘটনা ঘটে। ইহুদি সম্প্রদায়ের ক্ষতি সাধন মানি রেড লাইন অতিক্রম করছে। 10 দিন তোমার, আমার একদিন। চোরা 10 দিন চুরি করে আর একদিন গৃহস্থের হাতে ধরা পড়ে। চতুর্দিক থেকে ইসরায়েলের অন্ধকারের সংবাদ আসছে। সারা বিশ্ব থেকে নিন্দার ঝড় উঠছে ইসরায়েলের বিরুদ্ধে। যখন না গাজায় প্রায় হাজার হাজার শিশুরা মারা যাচ্ছে না খেয়ে, দুর্ভিক্ষ চালু হচ্ছে গাজায়, কোনো খাবার ঢুকতে দিচ্ছিলেন না গত প্রায় 1 সপ্তাহ যাবৎ। খাবারের অভাবে শিশুরা মারা যাচ্ছে ইসরায়েলে। সারা বিশ্ব থেকে, আমেরিকা থেকে এই ইহুদিবাদী সরকার নেতানিয়াহুকে বারবার হুঙ্কার দেওয়া হচ্ছে, বারবার বলা হচ্ছে যে এই দুর্ভিক্ষের দায়ে নেতানিয়াহুকে বড় মাপের চ্যালেঞ্জে যেতে হবে এবং আদালত আইনে তার বড় শাস্তি হতে পারে। সেই কথা বলার পরেও সে অনুমোদন দিয়েছে, কিন্তু এখনো গাজায় তেমন কোনো খাবার ঢুকছে না। প্রিয় দর্শক, আর তখনই একজন মুক্তিগামী ফিলিস্তিনির পক্ষে স্লোগান দিয়ে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে, যেখানে ইসরায়েলি এই অ্যাম্বাসির রাষ্ট্রদূতের একটি অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানের ভিতরে সরাসরি একজন মানুষকে গুলি করে এবং ফ্রি প্যালেস্টাইন নামক স্লোগান দিয়ে দুজনকে হত্যা করে, একজন নারী কর্মকর্তা এবং একজন পুরুষ কর্মকর্তাকে। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্দি এক্সে বলেছেন তিনি এই ঘটনাস্থলে হতাহতের প্রতি তিনি প্রার্থনা কামনা করেন। এছাড়া মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেছেন, আমরা এই বিকৃত অপরাধীর বিচারের আওতায় আনব। সাংবাদিকরা জানিয়েছেন, গোলাগুলির সময় ইসরায়েলি দূতাবাসে একাধিক কর্মকর্তা ওই জাদুঘরে অনুষ্ঠানে ছিলেন। রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে ইসরায়েলের পতনের সম্মুখীন হয়েছেন বলে স্বীকার করেছেন প্রভাবশালী ইহুদিবাদী গণমাধ্যমের বিশ্লেষকরা। তারা মনে করছেন যে ইসরায়েল এখন রাজনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে পতনের ধার প্রান্তে পৌঁছে গিয়েছেন। ইসরায়েলি ইহুদিবাদী যারা বিশ্লেষক আছেন, রাজনৈতিক পর্যবেক্ষক আছেন, তারা বলছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছেন, ইহুদিবাদী রাজনৈতিক বিশ্লেষক ইউসি ফেটার্স দৈনিক হারেতচ এ এক নিবন্ধে লিখেছেন, ইসরায়েলের কূটনৈতিকভাবে ভেঙে পড়েছে এবং এই পতনের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ ব্যর্থতা, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ও দীর্ঘমেয়াদে মিত্রদের সমর্থন হারানো। ইসরায়েল ইতিমধ্যে ইউরোপ, আমেরিকা সহ তার সকল মিত্রদের কাছ থেকে সমর্থন হারাচ্ছে। একমাত্র গরুর মুখ আর চেনা খাওয়া নরেন্দ্র মোদী ছাড়া ইসরায়েলের আর কোনো বন্ধু তার পাশে নেই। সকলেই না বলছে নেতানিয়াহুকে এবং সেই নেতানিয়াহুর যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, পরিবর্তন আসতে পারে ইসরায়েলে। বিরোধী দলকে সমর্থন করছে আমেরিকা, ইউরোপ এবং বিরোধী দল এখন সামনের দিকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর বিরুদ্ধে। তাই দেশের মধ্যে যে কোনো সময় নেতানিয়াহুকে গ্রেফতার করা হতে পারে, পতন হতে পারে নেতানিয়াহুর, ক্ষমতা চলে যেতে পারে বিরোধী দলীয় হাতে। এই প্রেক্ষাপটে আজকে যে আমেরিকায় যে ঘটনাটি ঘটেছে, এম্বাসিতে 2 জনকে হত্যা করার মাধ্যমে, এম্বাসির 2 কর্মকর্তাকে হত্যার মাধ্যমে জানান দেওয়া হলো বিশ্বব্যাপী ইসরায়েলি এম্বাসিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে যারা চাকরি করছে তাদের জীবন এখন হুমকির মুখে। যে কোনো দেশে যে কোনো স্থানে ইসরায়েলি এম্বাসিকে লক্ষ্য করে যে কোনো দুর্ঘটনা এখন ঘটতে পারে। আর এভাবে ভেঙে পড়বে আন্তর্জাতিক অঙ্গন থেকে ইসরায়েলিদের জন্য হুমকি হয়ে পড়বে এবং নেতানিয়াহুর প্রশাসন তখন ভেঙে পড়বে। কারণ নেতানিয়াহুর প্রশাসনের নিরাপত্তা যদি না দিতে পারে, আন্তর্জাতিক অঙ্গনে যদি তাদের হুমকি হয়, তাদের নাগরিকদের হুমকি হয়, এখানে অনেক নিরীহ নাগরিকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই নিরীহ নাগরিকরা এই প্যালেস্টাইনের উপর অত্যাচার নির্যাতন কখনো চান না।
কখনো তারা কামনা করেন না। আমরা বিভিন্ন দেশে আন্দোলনে, আমরা ব্রিটেনে, লন্ডনের বড় বড় মিছিলগুলাতে, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলাতে, সব জায়গায় আন্দোলনে আমরা ইসরায়েলের সন্তানদেরকে দেখতে পাই। তারা নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন করছে, তারা প্যালেস্টাইনের পক্ষে আন্দোলন করছে। তাদের সন্তানরা, তরুণরা, তরুণীরা কিন্তু রাস্তায় নেমে আসছে নেতানিয়াহুর বিরুদ্ধে, যেমনটা হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আওয়ামী পরিবারের অনেক তরুণ তরুণীরা নেমে এসেছিলেন। স্বৈরাচারিতার একটা শেষ সীমায় যখন রাষ্ট্র চলে যায়, রাষ্ট্রের যিনি প্রধান তিনি চলে যান, তখন কিন্তু তার পরিবারেরও সমর্থন সে হারান। কারণ বিবেক কিন্তু ব্যক্তিগত, বিবেক কারো কাছে বর্গা দেওয়া যায় না, কারো কাছে বিবেক বেচাকিনি করা যায় না। নিজের বিবেককে দিয়ে আমরা কিন্তু চিন্তা করতে পারি কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা মন্দ, কোন কাজটা আমি অপরাধ করেছি জেনে শুনে। আপনি নিজে করছেন, কিন্তু আপনার ওয়াইফের বিবেকে কিন্তু আপনাকে দোষী, এবং আপনি যে নোংরা কাজটা করছেন সেই জিনিসটা তার ব্রেনে আসাটা একেবারেই স্বাধীনভাবে সম্ভব। ইউশ্রী ফ্যাটার্স বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি জিডি ভ্যান্সের ইসরায়েলের সফর বাতিল এবং যুদ্ধ অব্যাহত থাকলে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন বন্ধ করার হুমকি। আমেরিকার ডানপন্থীদের মধ্যে নেতানিয়াহুর সমর্থন মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে। ফেটার আরও বলেন, ফ্রান্স, ব্রিটেন ও কানাডা যৌথ বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের হুমকি দেওয়া হয়েছে। আমরা এই গুড নিউজটি আপনাদেরকে আবারও পড়ে শোনাচ্ছি। ফ্রান্স, ব্রিটেন পরাশক্তি, ফ্রান্স পরাশক্তি ব্রিটেন এবং কানাডার যৌথ বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের হুমকি দেওয়া হয়েছে এবং তারা তেল আবিবে মন্ত্রিসভায় কঠোর নিন্দা করেছেন। তেল আবিবের মন্ত্রিসভার কঠোর নিন্দা করেছেন। এমনকি জার্মানি ও চেক প্রজাতন্ত্র, যারা বরাবরই ইসরায়েলের ঐতিহ্যগত মিত্র ছিল, তারাও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জার্মানি এবং চেক প্রজাতন্ত্র ছিল ইসরায়েলের পক্ষের দেশ, তারাও এখন ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়েছেন। ইহুদিবাদী এই বিশ্লেষক বিপ্রুপ বলেন, লিখেছেন, যখন ইসরায়েলের রাজনৈতিকভাবে পতনশীল, তখন এর প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টন আজারবাইজানের ইউরোপিয়ান সঙ্গীত প্রতিযোগিতায় ইসরায়েলের প্রতিনিধিত্বে দ্বিগুণ সুবিধা পাওয়ার জাগতিক বন্ধুত্বের চিহ্ন হিসাবে উল্লেখ করেছে। ইসরায়েলি কর্মকর্তারা যখন সঙ্গীত প্রতিযোগিতায় ব্যস্ত, তখন ইসরায়েলে কূটনৈতিক বিচ্ছিন্ন হয়ে পড়ছে। একই প্রসঙ্গে ইহুদিবাদী সাংবাদিক নাবাব ইলা বলেছেন, গাজা যুদ্ধ ইসরায়েলের রাজনৈতিক ব্যর্থতা। ইসরায়েলের রাজনৈতিক ব্যর্থতা হয়েছে গাজা যুদ্ধে। বৈশ্বিক সমর্থন হ্রাস এবং নৈতিক বৈধতা হারানোর মাধ্যমে নিজেকে পরাজিত করেছে। এমনকি নেতানিয়াহুর মন্ত্রিসভার পক্ষ থেকে যুদ্ধ শেষ করার কোনো স্পষ্ট পরিকল্পনা নেই এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবিগুলো অপেক্ষা করে যাচ্ছে। মা আরিফ পত্রিকার বিশ্লেষণে বেন ক্যাপসিক বলেছেন, নেতানিয়াহু একটি অসম্ভব বিজয় খুঁজছেন এবং ইসরায়েলকে সম্পূর্ণ বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাচ্ছেন। নেতানিয়াহু এমন একটা বিজয় খুঁজছেন যে বিজয়টা সম্ভব নয় এবং ইসরায়েলকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন। আমরা এক গড়ে মানুষে পরিণত হয়েছি, আমাদের মিত্ররা আমাদেরকে ছেড়ে যাচ্ছে এবং বিশ্ব আমাদের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে। সারা বিশ্ব এখন ইসরায়েলের দরজা বন্ধ করে দিচ্ছে, কিন্তু নেতানিয়াহু এতে গুরুত্ব দিচ্ছে না। বিশ্ব যখন ইসরায়েলের বৈশ্বিক ঐক্যমত থেকে বাদ দিতে চায়, তখন তিনি কেবল গাজায় বাসিন্দাদের নির্মূল করার কথা ভাবছেন, গাজা মানুষদেরকে হত্যা করার কথাই শুধু ভাবছেন। আর বিশ্ব তখন ইসরায়েলকে তাদের লিস্ট থেকে, তাদের বন্ধুত্ব থেকে, তাদের সহযোগিতা থেকে, তাদের সব ধরনের সুবিধাগুলা বন্ধ করে দিচ্ছে। ক্যাসপিক বলেছেন, নেতানিয়াহু সম্পূর্ণ বিজয় চায়, এমন একটি বিজয় যা সামরিক বা রাজনৈতিক অর্জনের যোগ্য নয়, এবং তিনি নিজেও এটা ভালো করে জানেন। নেতানিয়াহু ভালো করে জানেন যে তার বিজয় করা সম্ভব নয়, যেই বিজয়ের উদ্দেশ্যে সে কাজ করছে।
টাইমস জানিয়েছে এই সমালোচনাগুলো এমন এক সময় সামনে এলো যখন মঙ্গলবার বিকেলে ব্রিটিশ সরকার গাজায় ইসরায়েলি হামলা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে কিছু জায়নিস্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইংল্যান্ড, ব্রিটেন এখন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েলিদের উপর, ইসরায়েলি কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপর, এবং ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছে। ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা ইউকে স্থগিত করেছে। আমরা সেলুট জানাই ইউকে সরকারকে, যেহেতু আমি ইউকের বসবাসকারী এবং আমার পরিবার সহ আমরা 10 লক্ষের বেশি বাংলাদেশি মানুষ ইউকের নাগরিক আমরা আছি। আমাদের পক্ষ থেকে আমি সেলুট আরেকবার জানাচ্ছি স্টারমার্ককে, যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই কঠিন সিদ্ধান্তকে, এই স্বৈরাচার ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুর বিরোধী আমরা, স্বৈরাচারের বিরোধী, ইসরায়েলি জনগণের বিরোধী নয়। কারণ ইসরায়েলি জনগণের হাতে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে স্বৈরাচারের হাতে। পৃথিবীর যেখানেই স্বৈরাচার এভাবে এগিয়েছে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।